শুরু হচ্ছে নীল ঘূর্ণির পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 শুনতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, বা আমাদের চ্যানেলে সরাসরি ঢুকে সেখানে ভিডিও অপশানে ক্লিক করে দেখে নেবেন। আরও একটা কথা বলার আছে, গল্পের প্রয়োজনে এবং শ্রোতাদের কথা ভেবে আমরা গল্পের কিছু কিছু অংশ কমিয়ে নিয়েছি। ততক্ষণ শুনতে থাকুন নীল ঘূর্ণির পার্ট 3। শুরু হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ। সেকেন্ড পিরিয়ডের পর ঢং ঢং ঘন্টা বেজে গেল। এইমাত্র খবর এসেছে কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরেন শাসমল মারা গেছেন। তাঁর আত্মার প্রতি সম্মান জানাতে তড়িঘড়ি কলেজ ছুটি দিয়ে দিয়েছেন প্রিন্সিপাল। এমন উড়ো শোকের ঘটনায় ছেলেমেয়েরা ভারী আহ্লাদিত। এক্ষুনি কোথায় কোন সিনেমা হলে ঢোকা যায় তাই নিয়ে উচ্চস্বরে আলোচনা চলছে। একদল নাচতে নাচতে কফি হাউসের দিকে চলে গেল। কেউ কেউ ছুটছে কমন রুমে টেবিল টেনিস পিটতে। কয়েকজন এখনও উদ্দেশ্যহীন, তারা অলস মেজাজে গজল্লা করছে কলেজের বারান্দায়। বাবুয়ার দিনটাই বিস্বাদ হয়ে গেল। এখন এই পড়ে পাওয়া সময়টা নিয়ে সে কি করে? বাড়ি ফিরবে? ফেরা যায়, নয় ফিরে শুয়েই রইল সন্ধে পর্যন্ত। কিন্তু তার অসুবিধে বিস্তর। দাদু কাকিমাকে হাজার কৈফিয়ত দিতে হবে। আরও সমস্যা আছে। সকাল থেকে বাবুয়ার আজ একটু গা ম্যাচ ম্যাচ। এখন গিয়ে ঘুমিয়ে পড়লে আর দেখতে হবে না, জ্বর আসবেই। শীতের শুরুতেই বাবুয়া ভোগে বেশি। এ সময়ে আলস্য দেখিয়ে শরীরকে অকারণ উদ্যাস্ত না করাই ভালো। অবশ্য হাঁটতে হাঁটতে কলেজ স্কোয়ার চলে যেতে পারে বাবুয়া। কয়েকটা বুড়ো সেখানে ভারী মন দিয়ে তাস খেলে। তাদের পিছনে দাঁড়িয়ে থাকতে বাবুয়ার মন্দ লাগে না। কথায় কথায় খুব ঝগড়া করে বুড়োগুলো। স্পেড হার্স ক্লাব ছাড়া আর কিছু তাদের জগতেই নেই। কি অদ্ভুত! আর একটা কাজও করতে পারে বাবুয়া, ধীরে সুস্থে রওনা দিতে পারে বাড়ির দিকে হেঁটে হেঁটে। আগেও একদিন গিয়েছে, বেশ লেগেছিল। একটার পর একটা পাড়া, একটার পর একটা জায়গা পেরিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। ক্রমশ শহরটা বদলে যাচ্ছে। মানে ঠিক শহর নয়, শহরের টোপোগ্রাফি, আশেপাশের লোকজন। ঘিঞ্জি বউবাজার পেরিয়ে মুসলিম জোন, তারপর অ্যাংলো ইন্ডিয়ান পাড়া, তারপর শুধু অফিসের জঙ্গল। বাড়িঘরের আকৃতি পাল্টে পাল্টে যাচ্ছে, রাস্তাঘাটেরও গন্ধ যেন বদলে বদলে যায়। কোথাও বাজারের বিশ্রী পচা দুর্গন্ধ, কোথাও চাপ বিরিয়ানির সুঘ্রাণ, কোথাও বা কাঠের ফার্নিচারের বার্নিশ ঝাঁঝ। অফিস পাড়ায় কোনো গন্ধ নেই, নাকি আছে একটা মিশ্র গন্ধ অথবা গন্ধহীন। অল্প অল্প উজ্জীবিত বোধ করছিল বাবুয়া। হ্যাঁ, এটাই বেশ হবে। এখান থেকে বাড়ি অনেকটা পথ। স্লথ পায়ে হাঁটলে ঘন্টা 2-2.5 তো লেগেই যায়। এখন বাজে 1টা, পৌঁছতে পৌঁছতে 3:30। তখন নো জেরা নাথিং। কলেজের শেষ ক্লাসগুলো বেশিরভাগ দিনই হয় না। বাড়ির লোকেরা জানে। বাবুয়া নোট খাতাগুলো গুছিয়ে কলেজের গেট দিয়ে বেরোচ্ছে, ইউনিয়নের 3-4টে ছেলে এসে তাকে ধরল। এই, কাল আসছিস তো? বাবুয়া দাঁড়িয়ে গেল। হ্যাঁ, কেন? পোস্টার দেখিসনি? কাল মিছিল আছে। ও হ্যাঁ, তো তো কী রে, বিশাল র্যালিও করতে হবে কাল। জিন্স পাঞ্জাবি পরা একজন এগিয়ে এলো, আলগা হাত রেখেছে বাবুয়ার কাঁধে। ইরাকে মার্কিন হানাদারির বিরুদ্ধে প্রতিবাদ, এ তো আমাদের কর্তব্য। আমি মিছিলে যাব না। বাবুয়া শান্ত স্বরে বলল। কেন জানতে পারি? ইচ্ছে। তাহলে কি ধরে নেব যে তুই মার্কিন সাম্রাজ্যবাদকে সমর্থন করিস? তা তো বলিনি। মিছিলে না যাওয়া মানেই কি মার্কিন সাম্রাজ্যবাদকে সমর্থন করা? আমরা তাই বুঝি। ভুল বোঝো।
বাবুয়া আলতো করে কাঁধ থেকে ছেলেটার হাত নামিয়ে দিল। এগোচ্ছিল, ছেলেটার কথা কানে এলো। দেখব কাল এই বকুনি কোথায় থাকে, কেমন করে না যাস। আরেকটা গলা ভেসে এলো। কেন ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করছিস? কাল গেট আটকে দেব, তারপর সব কটাকে লাইন দিয়ে বার করে দেব। বাবুয়া ঘুরে দাঁড়ালো। কাজটা কি মার্কিন হানাদারির চেয়ে আলাদা কিছু? নিজেদের ইচ্ছে জোর করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টাকে কি বলে? বলেই একটু থামলো, তারপর হাসলো। তোমরা যদি আমেরিকার জায়গায় থাকতে তাহলে ইরাক কেন, গোটা পৃথিবীটারই অস্তিত্ব থাকতো না। কথাটার অর্থ হৃদয়ঙ্গম করতে 2-1 সেকেন্ড সময় লাগলো ছেলেগুলোর। তারপরই রে রে করে তেড়ে এসেছে। কি বললি তুই? আমরা সাম্রাজ্যবাদী? তা তো বলিনি। বলছি যে অনর্থক জোর ফলানোটা উচিত কাজ নয়, মহৎ আদর্শের ধ্বজা উড়িয়ে করলেও নয়। বাবুয়ার হাসি ঈষৎ প্রসারিত হলো। নরম স্বরে বলল, মিছিল আমার ভালো লাগে না ভাই। নিজেকে কেমন ভেড়ার পালের মধ্যে একজন বলে মনে হয়। ছেলেগুলো মুখ চাওয়াচাই করছে। একটু বুঝি কিং কর্তব্য বিমূঢ়। বাবুয়া আর দাঁড়ালো না, হাঁটা শুরু করেছে। পা যেতে না যেতেই তমাল, পাস কোর্সের ছেলে। গত বছরই বাবুয়ার সঙ্গে আলাপ হয়েছে হিস্ট্রির ক্লাসে। শ্যামলা রং, রোগাসোগা চেহারা, মুখে সামান্য চোয়াড়ে ভাব আছে। টিএসবি নিখাত বাংলাতেই ইতিহাস পড়ান। শুনতে শুনতে ইংরেজিতে রানিং নোটস নেয় বাবুয়া। দেখে তমাল ভারী অভিভূত হয়েছিল। পথে ঘাটে, ক্লাসে, করিডোরে যেখানেই মুখোমুখি হোক 2-5-10 মিনিট বাবুয়ার সঙ্গে থাকবেই তমাল। এমন গুণমুগ্ধ একটু স্তাবক ধরনের বন্ধুই বাবুয়া পছন্দ করে। এরা ঠিক বন্ধু হয় না, ভক্তর মতোই থাকে, হয়তো সেজন্যই। প্রায় লোফার হওয়ার দরুন বাবুয়ার প্রতি গভীর শ্রদ্ধাশীল। কলকাতায় এসে ওদের অভাব খুব অনুভব করত বাবুয়া। সেই অভাব তমাল কিছুটা মেটায়। তমাল পান দোকানের ঝুলন্ত দড়ির আগুন থেকে সিগারেট ধরাচ্ছিল। প্রায় লাফিয়ে বাবুয়ার পাশে এলো। কি ডায়লগ দিলে গুরু? বাবুয়া অবহেলার স্বরে বলল, ডায়লগ কিসের? যা সত্যি তা তো বলতেই হবে। না তুমিই পারো, আমার তো ওদের দেখলেই বাবা হাঁটু কাঁপে। ওদের দেখে ভয় পাওয়ার কি আছে? যারা দল বেঁধে জুলুম করে তারা কখনো সাহসী হয় না। না রে, তুই জানিস না ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে যা কেলিয়েছে না, হেব্বি কেলিয়েছে। কি একটা সাবস্ক্রিপশন না ডোনেশন কি দিতে চায়নি তার জন্য। বলার টেকনিক আছে, ফোর্স শুড বি ট্যাকেলড উইথ র্যাশনালিটি। উদ্ধত হবে না, কিন্তু মনের যে ইচ্ছা আছে সেটা বোল্ডলি প্রকাশ পাবে উইথ ইয়োর ওন লজিক। তমাল ঘট ঘট ঘাড় নাড়ল। ঠিক বলেছিস, কিন্তু গুরু পারি না ভাই। ইউ ক্যান। তমালের বিচিত্র ইংরেজিতে হেসে ফেলল বাবুয়া। হাঁটতে হাঁটতে তমাল স্টিম ইঞ্জিনের মতো ধোঁয়া ছাড়ছে। বাবুয়ার নাকে মুখে ঢুকে যাচ্ছে ধোঁয়া। ওই গন্ধে তার তীব্র বিতরাগ। সেই শৈশব থেকেই। তার বাবা সিগারেট ছাড়া থাকতে পারেন না বলেই কি বোধ হয়। ডান হাত নাকের সামনে ঝাপটিয়ে লঘু ধমক দিল বাবুয়া। এই, তোকে বলেছি না, কতবার বলেছি তোকে, আমার সামনে যখন থাকবি তখন সিগারেট খাবি না। সরি গুরু, আর 2টো টান মাত্র, আর 2টো টান দি প্লিজ। তমাল লজ্জিত মুখে হাসল। চললি কোথায় এখন? বাড়ি? আর কোথায় যাব? ছুটিটা হয়ে মাইরি হেব্বি লাভ হলো। সন্ধ্যাবেলা মামাতো দাদার বিয়ে, বরযাত্রীর নেমন্তন্ন, সেই শালকিয়ায়। ভেবেছিলাম বোধহয় আজকে আর যাওয়াই হবে না। যাক গে, প্রবলেম সলভ। কি প্রবলেম? টিউশনি। ওই যে টিউশনি, বরযাত্রী গেলে টিউশনিটা শালা কামাই হয়ে যেত। তুই টিউশনি করিস? বাবুয়া ভীষণ অবাক হলো।
সে স্বচক্ষে দেখেছে ইংরেজি দূরস্থান বাংলাতেও একটি বাক্য শুদ্ধ লিখতে পারে না তমাল। সে কি না ছাত্রছাত্রী পড়ায়? তমাল হাসছে। অনেক দিন ধরেই পড়াচ্ছি তো, তোকে বলিনি? কাকে? কাকে? আমাকে? মানে কোন ক্লাস পড়াস? ক্লাস 3। কি পড়াস? অল সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, অঙ্ক সব। দেয় কত? 70 মাত্র। কদিন যেতে হয়? রোজই, সানডে বাদ। কাল পরশু 2 দিন যাওয়া হয়নি ভাই। আজ না গেলে টাকা কেটে নেবে যে। কথায় কথায় আরও অনেক কিছু জানতে পারল বাবুয়া। তমাল নাকি 11-এ পড়ার সময় থেকেই টিউশনি করছে, লিমিট ওই ক্লাস 4। এক সময়ে হাতে নাকি অনেকগুলো টিউশনি ছিল, 6-7টা বাচ্চাকে পড়াতো। ইদানিং বাজার মন্দা যাচ্ছে। ওই ছাত্রীটি আছে, আর এক ছাত্র আছে ক্লাস 1-এর। দুটি মিলিয়ে 120। তমালের হাত খরচের অনেকটাই উঠে যায়। তমালের বাবা দমদমের দিকে একটা ওষুধ কারখানায় কাজ করতেন। বছরখানেক হলো স্বেচ্ছা অবসর প্রকল্পে বসে গেছেন। তমালের টাকা থেকে 2-4 পয়সা সংসারেও ঢোকে, নিয়মিত না হলেও মাঝে মাঝে। শুনতে শুনতে বাবুয়া বিমোহিত হচ্ছিল। অধম বন্ধুর ওপর এক ধরনের সম্ভ্রম জাগছিল তার। সামান্যতম বিদ্যার পুঁজির সদ্ব্যবহার করে পরিবারের জোয়ালে কাঁধ লাগাচ্ছে তো। এতটুকুনি হলেও নিজের মাটি তো আছে। তুলনায় বাবুয়া কি? একটা প্যারাসাইট ছাড়া কিছুই না। প্যারাসাইটও নয়, টোটাল নন এন্টিটি, প্রায় অস্তিত্বহীন এক অস্তিত্ব। যতই বাবু অপছন্দ করুক সহপাঠীদের পিতৃপরিচয় না জানতে দিক, জ্ঞান হওয়ার পর থেকে সে প্রতি মুহূর্তে টের পায় বরেণ্য বিজ্ঞানী প্রফেসর বোধিসত্ত্ব মজুমদারের ছেলে হয়ে থাকাটাই তার ভবিতব্য। বাবুয়া জীবনে যত সার্থকই হোক, লোকে আগে তাকে চিনবে বোধিসত্ত্ব মজুমদারের ছেলে বলে। অস্বচ্ছ। পরিবারের একজন কেউ দীপ্যমান হলে বাকি সকলকে তার আলোতে আলোকিত হতে হবে, এ কেমন কথা? সূর্য আছে বলে কি অন্যান্য নক্ষত্রেরা দিনের বেলা মিথ্যে হয়ে যাবে? বাবুয়া ভেবেছিল কলকাতায় চলে এলে ওই জ্যোতিষকে সর্বগ্রাসী আলো থেকে পরিত্রাণ পাবে। হা হতস্মি। কারা বাস করে লেক টেরেসের বাড়িতে? ওখানে কেউ বা বোধিসত্ত্ব মজুমদারের প্রতিফলিত গরিমায় ডগমগ বাবা, কেউ গরবিনী মা, কেউ বা পুলকিত ভাইঝি, এমনকি কাকা যে কাকা অত বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পার্সোনাল ম্যানেজার, তারও প্রথম পরিচয় সে বোধিসত্ত্ব মজুমদারের ভাই। এক অতিকায় সার্চলাইটের আলোর ঝলমল শুধু কয়েকটা সাধারণ মানুষ সকলে। অসহ্য। নয় নয় করে কলকাতাতেও তো বাবুয়ার 1.5 বছর হয়ে গেল। একদিন সে নিজেই চেষ্টা করেছে ওই জ্যোতিষ্কের কক্ষপথের বাইরে আসার। বাবুয়া অন্যমনস্কভাবে বলে উঠল, এসব টিউশন তুই জোটাস কোত্থেকে বলতো? তমাল সিগারেটটা ফুটপাতে ফেলে পা দিয়ে চাপল। চুটে যাই, কলকাতায় এসব কাজ এখন মোটামুটি অ্যাভেলেবেল। তাই বুঝি? তা দে না আমাকে এক আধটা। তোর পড়াশোনার ক্ষতি হবে না? বিকেলটা তো আমার ফাঁকাই পড়ে থাকে, তখনই না হয়। কী রে, চুপ করে গেলি কেন? লাইনে কম্পিটিটার ঢুকতে দিতে চাস না বুঝি? না মানে তোর তো দরকার নেই। কি করে জানলি? দেখে যা মনে হয়। তমাল একটু সংকুচিতভাবে বলল, সব দেখাটাই সত্যি নয় রে ভাই। মানুষের প্রয়োজনের অনেক লেভেল আছে। কারো পেটের তাড়না, কারো সেরিব্রাল ক্রাইসিস। ও তুই বুঝবি না। বউবাজার মোড়ে যানজট। সার সার ট্রাম দাঁড়িয়ে আছে। ঠেলা রিক্সা, বাস, ট্যাক্সি
আর মানুষের ভিড়ে চারিদিক থই থই। হেসে দুলে দুলে রাস্তাঘাট পার হলো দুজনে। ফুটপাত ধরল আবার। চরম কোলাহলের মাঝেও বাতাসে এখন ফুলের গন্ধ, দোকানের ফুল। তমাল বলল, সত্যি তুই কি যেতে চাস? মানে পড়াতে চাস? তাহলে কিন্তু দুজনকে পড়াতে হবে, মানে ভাই বোন। ছেলেটা 9 আর মেয়েটা 7। কত দেবে? বেশি পারবে না, দুজনে মিলিয়ে ধর 200, শুধু অঙ্ক আর ইংরেজি। বাবুয়া দমে গেল একটু। সে তেমন উড়নচণ্ডী স্বভাবের নয়, তার কোনো নেশা নেই, তবু 100-2 টাকা সাপ্তাহিক হাত খরচেই চলে যায়। একটা পছন্দসই বই কিনল, কি 2-1 গানের ক্যাসেট। ভাবনাটা আসতেই নিজেকে ধমকালো বাবুয়া। সে তো সেই বোধিসত্ত্ব মজুমদারেরই টাকা। বলল, কদিন পড়াতে হবে? 3 দিন। কথা বলে নিতে পারিস, 2 দিনও হতে পারে। তুই তাহলে কথা বল, আজই দেখি চল না। তমাল কবজি উল্টে ঘড়ি দেখল। এখন কি পাওয়া যাবে? যেতেও পারে, চল ট্রাই নিয়ে দেখি না। কোথায় রে? এই তো কাছেই, আমি যেখানে পড়াতে যাই, এই লেবুতলা পার্কের কাছে। সুরুত করে বাঁয়ের গলিতে ঢুকে পড়ল তমাল। জটিল গোলকধাঁধার মতো রাস্তা। গলির গলি তস্য গলি পেরিয়ে একটা নোনা ধরা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো। অন্য বাড়িগুলোরও বয়স অনেক, 70, 80, 100। ঠাকুমার মাথায় মাখার নারকেল তেলের মতো গন্ধ বাড়িগুলোর গায়ে। এরকম ধরনের পাড়ায় বাবুয়া আগে কখনোই আসেনি। বাড়িটা দেখেও বাবুয়ার বেশ কৌতূহল লাগছিল। জরাজীর্ণ বটে, কিন্তু সামনে এক প্রকাণ্ড লোহার দেউড়ি, জং ধরা। দেউড়ি ঠেলে ভেতরে ঢুকলেই অন্ধকার একটু গলিপথের পর বিশাল এক উঠোন, শ্যাওলা লাগা ভিজে ভিজে। উঠোনের চারদিক ঘিরে সরু টানা বারান্দা। সেখানে পরপর ঘর, কোনো ঘরের দরজার হাট, কোনো ঘরে তালা, কোথাও পর্দা ঝুলছে। সর্বত্রই মলিনতার ছাপ, তবু দেখে বোঝা যায় বাড়িটার একসময়ে সুদিন ছিল। গোটা কয়েক বাচ্চা ক্যালব্যাল করে ছুটোছুটি করছিল বারান্দায়। সামলে সুমলে তাদের কাটিয়ে বাঁ ধারের একটা ঘরের দরজায় গিয়ে গলা খাঁকড়ে দিল তমা। কাকিমা, ও কাকিমা, বাড়ি আছেন? ফুল ছাপ পর্দার ওপারে ঘর ঘর সেলাই মেশিনের শব্দ হচ্ছিল। থেমে গেল। কে? আমি তমাল, মিঠুর মাস্টার মশাই। মহিলা বেরিয়ে এলো ঘর থেকে। মাঝারি রং, মাঝারি গড়ন, বয়স 40-এর আশেপাশে। দেখতে তেমন সুন্দর নয়, তবে একটা আলগা লাবণ্য আছে। চোখ দুটি ভারী উজ্জ্বল, মণির রং কুচকুচে কালো। পরনে 8 পৌড়ে তাঁতের শাড়ি, হাতে শাখা পলা নেই, কপালে সিঁদুরও না। মহিলা কিছু বলার আগেই তমাল বলে উঠল, আপনি বুলটু রিন্টির টিউটর খুঁজছিলেন না? এই যে এনেছি। মহিলা শশব ব্যস্ত। ও তাই, আসুন আসুন। বাইরের মালিন্যের তুলনায় ঘরের ভেতরটা বেশ পরিপাটি। তমাল একটা চেয়ার টেনে বসতে বসতে বলল, এ আমার ক্লাসমেট, শুদ্ধ সত্য মজুমদার। দারুণ ব্রিলিয়ান্ট ছেলে। মহিলা হাত জোর করে নমস্কার করল। বসুন না, দাঁড়িয়ে ওইখানে রইলেন কেন? আসুন না। এত আপনি আগে এত নমস্কারে বাবুয়া আড়ষ্ট বোধ করছিল। মহিলা মার বয়সী না হোক, কাকিমার বয়সী তো বটেই। বোকা বোকা হেসে সে বলল, আপনি আমাকে তুমিই বলুন। ও মা, ছি ছি, আপনি আমার ছেলে মেয়ের মাস্টার মশাই। আমার মেয়ের কিন্তু একদম মাথা নেই। ছেলে ভালো, তবে বড় ফাঁকিবাজ। আপনাকে কিন্তু একটু কড়া হতে হবে মাস্টার মশাই। তমাল বলল, সে ভাবতে হবে না, শুদ্ধ সত্য আমাদের ভীষণ সিরিয়াস ছেলে। ওর চোখের দিকে তাকালেই বুলটু প্যান্টে পেচ্ছাপ করে ফেলবে।
মহিলা তমালকে থামিয়ে দিল। আপনারা চা খাবেন তো মশাই? বাবুয়া চা খায় না। একটু গুরুগম্ভীর ভাব ফুটিয়ে সে বলল, স্টুডেন্টরা কোথায়? বার কয়েক ডাকাডাকির পর খুব রোগা একটি মেয়ে দৌড়ে এসেছে। ঘরে ঢুকেই থমকে গেল। জুলজুল চোখে তাকিয়ে দেখছে তমাল বাবুয়াকে। মহিলা বলল, প্রণাম করো, ইনি তোমাদের মাস্টার মশাই। বাবুয়া দ্রুত পা সরিয়ে নিতে যাচ্ছিল, তার আগেই মেয়েটা ঢুকুস করে একটা প্রণাম ঠুকে দিয়েছে। তমালকেও করলো। তমাল প্রসন্ন মুখে হাত ছোঁয়ালো রিন্টির মাথায়। বাবুয়া গলা ঝাড়ল। তোমার কোন স্কুলে পড়ো তুমি? তারা সুন্দরী বালিকা বিদ্যালয়। তোমার দাদা? বরদাচরণ। মিনিট পাঁচেকের মধ্যেই চা এলো। শুধু চা নয়, সঙ্গে অল্প চানাচুর বিস্কুটও এনেছে। রিন্টিকে টুকটাক প্রশ্ন করছিল বাবুয়া। মহিলা জিজ্ঞাসা করলো, কেমন বুঝছেন ছাত্রীকে? মন্দ কি, একটু খাটতে হবে। হাফ ইয়ারলিতে ইংরেজিটা খুব খারাপ করেছে, অঙ্কটাও ধার ঘেঁষে। ছেলেটা অবশ্য সবেতেই টায়ে টুয়ে পাস। ওদের নিয়ে আমার বড্ড চিন্তা মাস্টারমশাই। বাবুয়া চোরা চোখে তাকালো তমালের দিকে। প্রশ্ন জড়ো হচ্ছে মনে। মহিলা কি বিধবা? চাকরি বাকরি করে? তাহলে দুপুরবেলা বাড়িতে কেন? মহিলা নিজেই কিছুটা উত্তর দিয়ে দিল। সন্ধেবেলায় যে ঘাট ধরে পড়তে বসাবো তাই বা পারি কই? আমার তো বেশিরভাগ দিনই নাইট ডিউটি। 6:30 7টার মধ্যেই বেরিয়ে পড়তে হয়। রাস্তাঘাটে আজকাল যা ভিড় জ্যাম, সেই আলিপুর অবধি বেরিয়ে কি বলি সত্যি। তমাল কচকচ করে বিস্কুট চিবোতে চিবোতে উদাস মন্তব্য ছুড়ল। তা ঠিক, আপনার যা খাটুনি যায়। হুঁ। আলগা মাথা নাড়ল মহিলা। তা মাস্টারমশাইয়ের সঙ্গে সমস্ত কথাবার্তা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকই আছে। তমাল চায়ের কাপ নামিয়ে রেখে বাবুয়াকে চোখ টিপল। বল, কি বলবি বলছিলি? 3 দিন নয়, 2 দিন? না না, আমি 3 দিনই আসবো। আমি বিকেলের দিকে যাব। হ্যাঁ, আর এই ধরুন 4:30 5টা। সেই ভালো, আমি থাকতে থাকতে এসো, নইলে কে কোথায় কোন ঘরে বসে থাকবে। আমি বেরিয়ে গেলেই তো সব নাচন শুরু করে দেয়। আপনি তাহলে সামনে সোমবার থেকেই। আরও 2-4টে কথাবার্তা বলে বাবুয়ারা উঠে পড়ল। তমাল মোড়ে এসে সিগারেট ধরালো। কি গুরু, চলবে তো? দেখাই যাক। মহিলার তো বেশ সেন্স অফ কার্টসি আছে, তেজও আছে খুব। মীরা কাকিমাকে এ পাড়ায় সব্বাই চেনে। কত বনেদি বংশের মেয়ে জানিস? দুর্গা মল্লিকের নাম শুনেছিস? বিশাল রাইস আদমি ছিল, তাঁরই নাতনি। তা তার এ দশা কেন? গ্রহের ফের। কম বয়সে একটা লক্কা পায়রার সঙ্গে ভেগেছিল। লোকটা হেভি লুজ ছিল মারি। খেত, ঘুমোতো আর এদিক ওদিক মাগিবাজি করে বেড়াতো। মীরা কাকিমা অনেক দিন সহ্য করেছিল। দুটো বাচ্চা হওয়ার পর যখন শোধরালো না, তখন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। বাপের বাড়িতেও যায় না মাইরি। নার্সিং শিখে ছেলে মেয়ে দুটোকে মানুষ করেছে। খুব খাটে। বয়স হার্ডলি এই 35 হবে। এখনও কতটা স্ট্রাগল করতে বাকি আছে বল। তুমি কিন্তু গুরু বাচ্চা দুটোকে স্পেশাল কেয়ার নিও। হেঁটে ফেরার বাসনাটা ঝেড়ে ফেলল বাবুয়া। মৌলালির মোড়ে এসে বাসে উঠল। 3টে বাজে। বাসে এখনও গাদাগাদি ভিড় হয়নি। জোড়া গির্জার কাছে এসে বসার জায়গাটাও পেয়ে গেল। সূর্য পশ্চিম দিকে হেলেছে। অঘ্রাণে রোদ্দুর এখনও তেমন চড়া নয়। থেকে থেকে বাতাস আসছে জানলা দিয়ে। শুকনো নরম হেমন্তের বাতাস ভালো লাগছিল।
সদ্য দেখে আসা পরিবেশটার কথা ভাবছিল বাবুয়া। তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসের কোয়ার্টার্স কিংবা তাদের লেক টেরেসের বাড়ি, সবের থেকেই একেবারে অন্যরকম। একই বাড়িতে একই সঙ্গে কতগুলো পরিবার, তার আবার একটা মাত্র ঘরে মা ছেলে মেয়ে থাকে, খায়, শোয়। কোথাও দিয়ে এতটুকু সূর্য ঢোকে না। এভাবেও বেঁচে থাকে মানুষ। নার্সিং করে কত আর রোজগার করেন মহিলা? 2000, 3000? তাই দিয়েও তো দিব্যি মাথা উঁচু করে আছেন। না, তমাল আজ বেশ চমকে দিয়েছে। বাড়ি পৌঁছে আবার চমক। মা একতলায় দাদু ঠাকুমার ঘরে বসে কথা বলছে, পাশে কাকিমা আর মিলি। আজকের কি আসার কথা ছিল মার? রোববার তো ফোনে কিছু বলল না। সচরাচর এই ঘরে ঢোকে না বাবুয়া, ঢুকতে ইচ্ছে করে না কেন কে জানে। দাদু ঠাকুমার দেয়ালে বাবার বিশাল ফটো, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছে বাবা। ঘরে পা রাখলেই ওই ছবিতে চোখ চলে যায়। সেজন্যই কি আজ বাবুয়া পায়ে পায়ে দরজায় এলো। তুমি হঠাৎ? এলাম। রাখি পূর্ণ চোখে তাকালো। কিছু কেনাকাটা আছে। ও, কদিন থাকছো? দেখি, কাল তো আছেই। মিলি হই হই করে উঠল। আসল কথাটা বললে না জেম্মা? জানো দাদা ভাই, জেঠু একটা দারুণ ইনভিটেশন পেয়েছে বার্লিনে। ওখানে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে। কোন মাসে জানো গো জেম্মা? মার্চের ফার্স্ট উইকে। জেম্মাও যাচ্ছে উইথ ফ্যামিলি, ওরা ডাকছে। ও বাহ, খুব ভালো খবর। বাবু আর স্বর নিস্পৃহ। দীপালি জিজ্ঞাসা করলো, গেলে কন্টিনেন্ট ট্যুর করে এসো দিদি। তোমার কোথাও তো তেমন যাওয়া হয় না। দেখি, উনি যা মানুষ, নড়তেই চান না। হয়তো বার্লিনেই গেঁথে যাবেন। ওর কিছু পুরনো বন্ধুবান্ধব আসবে ওখানে, তার সঙ্গে দেখা করতে হবে বলে এখনই বেশ এক্সাইটেড। প্রভাবতী প্রশ্ন করলেন, তোমাদের কতদিনের জন্য যাও বৌমা? অরবিন্দ বললেন, কদিন আবার কি, বুদ্ধর যতদিন ইচ্ছে ততদিন। ও কি কনফারেন্স অ্যাটেন্ড ছেড়ে পালিয়ে আসতে পারবে নাকি? ইউনিভার্সিটিগুলো ছাড়বে ওকে? সেবার স্টেটসে গিয়ে দাদা 4 মাস পরে ফিরেছিলেন না দিদি? 4 মাস কোথায়, 6 মাস। বলেছিলেন 2 মাসে ফিরব। আমার তখন যা ভাবনা গেছে। একে ঠান্ডার জায়গায় গেলেন, তাই শীতকাল। বাবু আর উপস্থিতি যেন মুছে গেছে। অনুপস্থিত এক মানুষই এখন রয়েছে ঘর জুড়ে। নিঃশব্দে বাবুয়া দোতলায় চলে এলো। প্যান্ট শার্ট বদলে আধশোয়া হলো বিছানায়, একটা বই নিয়ে। খিদে পাচ্ছে অল্প অল্প। কাকিমা এ সময় রোজ দোতলাতেই থাকে। বাবুয়া ফিরলেই ঘরে জল খাবার এসে যায়। আজ সে সম্ভাবনা কম। বাবুয়া অবশ্য চাইলেই পেয়ে যাবে, কিন্তু মুখ ফুটে কিছু বলতেই পারে না। যাকে যাক, ক্ষুধার্ত মানুষকে ভুলেও ওরা এখন নয় বিদ্বান ভগবানকে নিয়েই পড়ে থাকুক। বেশিক্ষণ কাটল না, রাখি এসেছে ঘরে। মৃদু সুরভি ছড়িয়ে দিল বাবু আর মাথার পাশে এসে সে বসল। হাত রেখেছে ছেলের বুকে। বাবুয়া সোজা হলো। কিছু বলবে? তোর কি হয়েছে রে বাবুয়া? একদমই যাচ্ছিস না কেন? যাব। যাবো যাবো বলেই তো শুধু বলে যাচ্ছিস। এত করে ডাকলাম, জন্মদিনেও এলি না। আমার জন্মদিন তো তেমন কোনো ইভেন্ট নয় মা। বললেই হলো। তোর বাবা সেদিন খুব মিস করেছে, বারবার তোর কথা বলছিল। ফোনে বলেছ তো, শুনেছি। কত স্পেশাল রান্না হয়েছিল সেদিন। তোর বাবা খাচ্ছে আর ছটফট করছে। একটা স্পেশাল ডে, ছেলেকে কাছে পেলে কত খুশি হয়। মা কি বাবার দূত হয়ে এসেছে, অথবা শান্তি সংস্থাপনের স্বঘোষিত মসিহা? বাবার সঙ্গে তো বাবুয়ার কোনো দিনই কোনো সংঘর্ষ হয়নি। তবে বাবুয়া
বইয়ের পাতায় চোখ রাখার ভান করল। মনে মনে বলল, বাবার কথা ছাড়ো মা, তোমার কথা বলো, তোমার কথা বলো। শেষ হলো পঞ্চম পরিচ্ছেদ। শুরু হচ্ছে ষষ্ঠ পরিচ্ছেদ। কনগ্রাচুলেশনস প্রফেসর মজুমদার। কিসের জন্য বলুন তো? থিওরিটিক্যাল ফিজিক্সের অত বড় একটা সিম্পোজিয়ামে ইউ আর দ্য লোন ইন্ডিয়ান রিপ্রেজেন্টেটিভ। এ তো এক দুর্লভ সম্মান নয় কি? অ্যাজ ইয়োর কলিগ আমি বেশ ইলেটেড ফিল করছি জানেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাউডও। আরে না না, তেমন কিছু না। সাত সকালে প্রফেসর অজিত ব্যানার্জির প্রশস্তি বাক্যে বুঝি বা একটু লজ্জাই পেল বোধিসত্ত্ব। অস্বস্তি ভরা মুখে বলল, থ্যাংক ইউ। তারপর বলুন, আপনার খবর কি? কবে ফিরলেন নর্থ বেঙ্গল থেকে? এই তো কালই। অজিত চেয়ার টেনে বসল। এই ডিপার্টমেন্টে ঢুকেই খবর পেলাম যে আপনি নাকি কী সব এই পেয়েছেন। তারপর ভাবলাম একটু নক করে যাই। প্রফেসর অজিত ব্যানার্জির সাবজেক্ট সলিড স্টেট ফিজিক্স, তাত্ত্বিক পদার্থবিদ্যা নয়। বোধিসত্ত্বরই প্রায় সমবয়সী, এক আধ বছরের বড়ও হতে পারে। একটু গপ্পপাস ধরনের মানুষ, প্রসঙ্গ থেকে ঘন ঘন প্রসঙ্গান্তরে চলে যায়। কটা ছেলে তার আন্ডারে রিসার্চ করতে এসেছে বলতে বলতে আলিপুরদুয়ারের জমির কাঠা কত, সেখান থেকে দুধের দাম আবার বাড়ল, শীতটা কেন জাঁকিয়ে পড়ছে না। লোকটার সঙ্গে কথা বলার সুবিধে একটাই, বোধিসত্ত্বকে বেশি বাক্যব্যয় করতে হয় না। মাঝে মাঝে হ্যাঁ হুঁ করে গেলেই হলো। অজিত একাই বকে যেতে পারে। অসুবিধে অজস্র। সবচেয়ে বড় অসুবিধে হলো অজিত মিনিট 5-10 ঘরে থাকলেই বোধিসত্ত্বর মাথা ধরে যায়। কথাও বলতে হয় হিসেব করে, মেপে জুপে। একটা বেফাঁস মন্তব্য হলেই গোটা ডিপার্টমেন্টে রাষ্ট্র হয়ে থাকে। অজিত কখনো কখনো বড় বেশি পাণ্ডিত্য জাহির করে, বোধিসত্ত্বর যা একেবারেই পছন্দ না। বোধিসত্ত্বর টেবিলে খোলা বই, সেদিকে তাকিয়ে অজিত আলাপ প্রসারিত করল। পড়াশোনা করছিলেন? ডিস্টার্ব করলাম নিশ্চয়ই? আরে না না, ওই আর কি, সেকেন্ড ইয়ার পিজি এর যে ক্লাসটা আছে সেটার জন্য একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম লেকচারটা। আপনিও পারেন বটে। কাদের জন্য এত খাটেন? ছেলেমেয়েরা আজকাল আর নলেজ চায় না, বুঝলেন প্রফেসর। দে আর অনলি ইন্টারেস্টেড ইন এক্সামিনেশন ওরিয়েন্টেড পড়াশোনা, সব ওরিয়েন্টেড। চেয়ারের কাঁধে হাত ছড়িয়ে দিল অজিত। এই তো নর্থ বেঙ্গলের ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা নিয়ে এলাম। দেখলাম যে ছেলে মেয়েগুলোকে তো বেসিক প্রশ্নগুলো করেছিলাম, একটা পারছে না। সব সেই ভ্যাবা গঙ্গারামের মতো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। রাগ ধরে যায়। এদের জন্য বোধিসত্ত্ব চাপা বিরক্তি অনুভব করল। অজিতের এই হামবড়া ভাবটা একেবারেই অসহ্য। পরীক্ষার সময় অজিত কিভাবে নাকাল করে ছেলে মেয়েদেরকে তা পুরো দস্তুর জানা আছে বোধিসত্ত্বর। এখানে বিভাগীয় প্রধান হয় পালা করে। বছর 3 আগে বোধিসত্ত্ব ওই পদে ছিল। সেবার দেখেছে অজিতের সেট করা পেপার হাতে নিয়ে স্টুডেন্টদের কি নাজেহাল দশা। একটা মেয়ে তো পরীক্ষার হলেই অজ্ঞান হয়ে গেল। বাধ্য হয়ে ওই পেপারে সেবার জেনারেল গ্রেস দিতে হয়েছিল। লোকটা বোঝে না পরীক্ষার কোয়েশ্চেনটা তার জ্ঞানের বহর দেখানোর জায়গা নয়। ছেলে মেয়েরা যদি বিদ্বান হয় নিজেদের অন্তরের তাগিদেই হবে। তাদের ফেল করিয়ে ধর্ষকামী সুখ পাওয়া যেতে পারে মাত্র, তার বেশি কিছুই নাই। অসন্তোষ চেপে রেখে বোধিসত্ত্ব বলল, ক্লাস নেওয়ার আগে পড়াশোনাটা আমি নিজের জন্যই করি প্রফেসর ব্যানার্জি। নিজেকে পুরোপুরি তৈরি করে ক্লাসে ঢুকতে না পারলে খুব আনইজি ফিল লাগে নিজেকে।
মনে হয় ছেলে মেয়েদের ঠকাচ্ছি। অজিত দাঁত বার করে হাসল। এই জন্যই আমি ঠিক বুঝতে পেরেছি, এই জন্যই আপনি ছেলে মেয়েদের কাছে এত পপুলার। বোধিসত্ত্ব উচ্চবাচ্য কিছু করল না, মনে মনে বলল, পপুলারিটির জন্য আমি পড়াশুনো করি না অজিতবাবু। অ্যাজ এ টিচার পড়ানোটা আমার রিলিজিয়ন। কোনো স্টুডেন্ট কখনো যদি ক্লাসে এমন কোনো প্রশ্ন করে যার উত্তরের জন্য আমি নিজেকে প্রস্তুত করতে পারিনি, আমার নিজেকে বড় অপরাধী মনে হয়। দুম করে কথার মোড় ঘুরে গেল অজিতের। তা প্রফেসর মজুমদার, বার্লিন যাওয়ার জন্য আপনার পেপার রেডি? মোটামুটি। আপনি নাকি নতুন পেপার কিছু পড়ছেন না? ঠিক নতুন নয়, আবার পুরনোও নয়। ফিজিক্যাল রিভিউতে লাস্ট যেটা পাবলিশড হয়েছিল ওটাই মাজা ঘষা করছি। রিগার্ডিং ব্ল্যাক হোল নতুন কিছু আইডিয়া ইনকর্পোরেট করছি। অর্থাৎ নতুন কাজ আছে, তাই তো? হ্যাঁ, তা আছে। অথচ প্রফেসর সামন্ত বলে দিলেন আপনি নাকি নতুন নয় পুরনো পেপারটাই পড়বেন। হ্যাঁ, কি আইডিয়ার চর্বিত চর্বণ। কোনো মানে হয় এসব জেলাসির? কোথায় একই ডিপার্টমেন্টের লোক বলে গর্বে বুক ফুলে উঠবে তা নয়। এবারও চুপ করে রইল বোধিসত্ত্ব। তার প্রতি এখনকার অধ্যাপককুলের প্রচ্ছন্ন ঈর্ষা আছে, বোধিসত্ত্ব জানে। থাকতেই পারে। জ্ঞানে বিদ্যায় বুদ্ধিতে নিজেদের যত উন্নত প্রজাতির জীব মনে করুক না কেন, আদতে তারা মানুষ তো বটে, অর্থাৎ ষড়রিপুর দাস। মাঝে মাঝে এ নিয়ে আহতও হয়েছে বোধিসত্ত্ব, কখনো বা সহকর্মীদের বঙ্কিম কটাক্ষে, কখনো বা শীতল ঔদাসীন্যে। কিন্তু তাই বলে এই লোকটার কথার ওপর ভিত্তি করে আলপটকা কমেন্ট করার মতো মূর্খ সে নয়। এই ডিপার্টমেন্টাল নারদটা এখন মানে মানে বেরিয়ে গেলে সে বাঁচে। আলগাভাবে বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল, আপনার ঘড়িতে কটা বাজে প্রফেসর? 9:10। কেন বলুন তো? দেখছেন, আমার ঘড়ি 5 মিনিট স্লো। ক্লাসের টাইম হয়ে গেল যে। ইশারাটা বুঝল অজিত, উঠে দাঁড়ালো। আচ্ছা, তাহলে চলি। হ্যাঁ, মর্নিংয়ে আমার আবার ক্লাস নেই, তাহলে আফটারনুনেই আসবো। অজিত চলে যেতেই ঝটিতি বইয়ের পাতায় ডুব দিল বোধিসত্ত্ব। এই সময়টায় তার বাহ্য জ্ঞান থাকে না, তবু যেন হালকা ঘণ্টার ধ্বনি শুনতে পেল। ক্লাসের সময় হয়ে গেছে সত্যি সত্যি। এখন পরপর 2টো পিরিয়ড। আরেকটু সময় নিয়ে লেকচারটা তৈরি করতে পারলে ভালো হতো। সপ্তাহে মাত্র গোটাটে ক্লাস নিতে হয়, পিজি এমফিল মিলিয়ে। এইটুকুতেও যদি নিষ্ঠায় ঘাটতি পড়ে যায়। এতদিন ধরে পড়াচ্ছে প্রায় একই বিষয়, তবু কেন যে এখনও ক্লাসে যেতে বুক কাঁপে? কোনো অসামান্য ছাত্র তার জ্ঞানের পরিধির বাইরে কোনো বিচিত্র প্রশ্ন করে বসবে এই আশঙ্কায় কি, নাকি প্রশ্নটার আশায়? কে জানে, হয়তো সেই প্রশ্ন থেকেই নিজের মনের জিজ্ঞাসার কোনো নতুন দিগন্ত খুলে যাবে বোধিসত্ত্বর। আজকের পড়ানোর বিষয়ে ভাবতে ভাবতে বোধিসত্ত্ব অন্যমনস্কভাবে চেয়ার ছাড়ল। কিছু বইয়ের র্যাক, স্টিলের ক্যাবিনেট আর চেয়ার টেবিলে সাজানো বোধিসত্ত্বর এই ঘরটা ডিপার্টমেন্টের একেবারে শেষ প্রান্তে। ক্লাসরুম এখান থেকে অনেকটা দূর। লম্বা লম্বা পা ফেলে এগোচ্ছে বোধিসত্ত্ব খালি হাতে। সে কখনো রোল কলের রেজিস্টার নেয় না। তার ক্লাসে প্রতিটি ছাত্রছাত্রীরই পার্সেন্টেজ বাঁধা, আসো না আসো পেয়ে যাবে। ক্লাসে ঢুকেই অন্যমনস্ক ভাব কেটে গেল বোধিসত্ত্বর। আজ ছেলে মেয়ের উপস্থিতি ভালোই, 40-42 জন আছে। দেখে বোধিসত্ত্ব বেশ সতেজ সপ্রাণ বোধ করল। তার ভরাট কণ্ঠস্বরে শুরু করেছে সে বক্তৃতা। বোর্ডের পাশে চক ডাস্টার রাখা থাকে, লিখছে মুছছে জটিল সমীকরণ। মিনিট 15 পরে সে থেমে গেল। তার পড়ানোর পদ্ধতিটা একটু অদ্ভুত। শুরুতে
কিছুটা ধরিয়ে দিয়ে ছাত্রছাত্রীদের পাশে চেয়ার টেনে এনে বসে বোধিসত্ত্ব। কোনো একজন স্টুডেন্টকে বোর্ডে পাঠিয়ে দেয়, সেই তখন লেখে, আর বোধিসত্ত্ব বোঝায় কিছু। হঠাৎ হঠাৎ উঠে চলে যায় বোর্ডে, আবার হয়তো কখনো বলে যায় টানা 10 মিনিট 15 মিনিট। আজও একইভাবে ক্লাস এগোচ্ছিল। বোর্ডে চিরশ্রী, সামনের সারির জয়দীপ আর ভেঙ্কটরমণের মাঝখানে বোধিসত্ত্ব। কথার ফাঁকে হঠাৎই বোধিসত্ত্বর নজর গেল দইতাই। 4th রোতে বসে একদম ফাঁকা চোখে তাকিয়ে আছে মেয়েটা। বুঝছে না কিছু। লাস্ট দিন ক্লাসে অ্যাবসেন্ট ছিল। লাইব্রেরি থেকে বেরোনোর সময়ও কয়েকদিন দেখা হয়নি। হয়েছেটা কি? এমনিতে তো মেয়েটা ক্লাসে বেশ চনমনেই থাকে। বোধিসত্ত্ব স্বভাবগতভাবে তেমন কৌতূহলী নয়, অন্তত ছাত্রছাত্রীদের সম্পর্কে। তবু আজ প্রশ্ন করে ফেলল। হোয়াটস রং দইতা? তুমি কিছু শুনছো না মনে হচ্ছে। কি হয়েছে? দইতা নড়ে উঠল। ফিলিং আনইজি? কি হয়েছে তোমার? না স্যার, দইতা অস্পষ্ট স্বরে বলল। নো, সামথিং ইজ রং। তুমি কি বুঝতে পারছো না? দইতা আবছাভাবে ঘাড় নাড়ল। বলো তো, হাউ দ্য স্ট্রেঞ্জনেস ইজ কনজার্ভড ইন দি ডিকে প্রসেস? দইতা উঠে দাঁড়ালো, মাথা নিচু করে দাঁড়িয়েই রইল। বোধিসত্ত্বর কপালে ভাঁজ পড়ল। কি হলো, চুপ করে আছো কেন? বলো। দইতার ঘাড় আরও ঝুলে গেল, দাঁতে ঠোঁট কামড়ে ধরেছে। তুমি কিন্তু ক্লাসে অমনোযোগী হয়ে যাচ্ছ দইতা। ইটস নট ফেয়ার। বোধিসত্ত্বর স্বর অপ্রসন্ন। বসো। ঝুপ করে বসে পড়ল দইতা, কিন্তু অবনত মস্তক সোজা হলো না। বোধিসত্ত্ব আবার লেকচার শুরু করলো। পড়াতে পড়াতে আরও কয়েকবার চোখ পড়ল দইতার দিকে। একইভাবে বসে আছে মেয়েটা, কাঠ হয়ে, সামান্যতম নড়াচড়া পর্যন্ত করছে না। প্রায় 2 ঘন্টার ক্লাস। 1.5 ঘন্টা পর থেকেই অল্প অল্প ক্লান্ত বোধ করছিল বোধিসত্ত্ব। বয়সের জন্য কি? বোধিসত্ত্বর সেরকমই মনে হলো। আজকাল এরকম হচ্ছেই মাঝে মাঝে। ক্লাস ছেড়ে বেরোনোর সময়ও দইতা একইভাবে বসে আছে দেখে বোধিসত্ত্বর একটু খারাপই লাগলো। সে কি বেশি রূঢ় হয়েছিল মেয়েটার ওপর? ক্লাসে অমনোযোগী ছাত্রছাত্রীরা তাকে পীড়িত করে, কিন্তু সে তো কখনো মেজাজ হারায় না। এও কি বয়সের দোষ? কি ভেবে ক্লাসরুমের দরজায় ঘুরে দাঁড়ালো বোধিসত্ত্ব। ডাকলো, দইতা। হ্যাঁ স্যার। দইতা ধড়মড়িয়ে উঠে দাঁড়ালো। তুমি একবার আমার রুমে এসো তো। কেন স্যার? এসো না, যা বলছি শোনো। রুমে গিয়ে বোধিসত্ত্ব দেখল শামীম বসে আছে তার প্রতীক্ষায়। শামীম আহমেদ বাংলাদেশের ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, বরিশালের ব্রজমোহন কলেজে পড়ায়। বয়স বছর 32। এখানে বোধিসত্ত্বর তত্ত্বাবধানে পোস্ট ডক্টরাল রিসার্চ করছে। ভারী মেধাবী ছেলে, অসম্ভব জ্ঞানস্পৃহা। মাত্র 7 মাসে বোধিসত্ত্বকে মুগ্ধ করে দিয়েছে। কাজ নিয়ে কথা শুরু হয়ে গেল। কাল ও মহাশূন্য নিয়ে নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে শামীমের। যুক্তি দিয়ে বোঝাচ্ছে বোধিসত্ত্বকে। কয়েকটা ছোটোখাটো বর্ণনাও করে দেখালো। কয়েকদিন ধরেই চলছে আলোচনাটা। বোধিসত্ত্ব মোটামুটি সন্তুষ্টই। বলল, তোমার যা কাজ হয়েছে তাতেই তো স্বাচ্ছন্দ্যে একটা পেপার হয়ে যায়। হ্যাঁ, তা হয়। নিচু স্বরে বলল শামীম। সে কখনো গলা ওঠায় না। সত্যি বলতে কি স্যার, পেপার আমি একটা করেও ফেলেছি। যদি বলেন তো সোমবার আপনাকে মোটামুটি রাইট আপটা দেখিয়ে যেতে পারি। ভেরি গুড, লেট না করাই তো ভালো। ইচ্ছা আছে স্যার,
আমেরিকার জার্নাল অফ থিওরিটিক্যাল ফিজিক্সে পাঠাবো। পাঠাও, আমি ফরওয়ার্ডিং নোট দিয়ে দেব। বাট ওয়ান থিং, দিস উইল বি ইয়োর পেপার। কিন্তু স্যার, শামীম একটু চুপ থেকে বলল, আমি যে ভেবেছিলাম পেপারটা আপনার আর আমার জয়েন্ট নামে পাবলিশ করব। কেন? আমি এ ব্যাপারে কোনো দিন কোনো কাজ করিনি। ইউ হ্যাভ ডান ইট অ্যালোন। আপনার নাম থাকলে স্যার ব্যাপারটা বেশ ওয়েট বাড়বে। দরকার নেই, সেরকম কোনো কিছুর দরকার নেই। দরজায় কেউ নক করছে। আসতে পারি স্যার? কে? আমি দইতা। ও হ্যাঁ, ভেতরে এসো। মুহূর্তের জন্য নামটা মাথায় ঢুকলো না, পর মুহূর্তেই মনে পড়েছে। দইতা ঘরে ঢুকে একটু যেন জড়সড়। বোধিসত্ত্ব বলল, এক সেকেন্ড, আগে শামীমকে ছেড়ে দিই। তোমার লাঞ্চের দেরি হয়ে যাবে না তো? ঢক ঢক দুদিকে ঘাড় নাড়ল দইতা। আফটারনুনে তোমাদের ক্লাস কটায়? দুটোই। তাহলে সময় আছে। বলেই বোধিসত্ত্ব আবার শামীমের দিকে ফিরেছে। হ্যাঁ, যা বলছিলাম, শোনো, তোমার কাজ তোমার নামেই বেরোবে, এটাই কাম্য। সেখানে আমার নামের লেজুর যোগ করলে তোমার মর্যাদা বাড়বে না। সেকেন্ডলি, আমি যে কাজ করি না সেখানে আমার নাম কোনোভাবেই আমি যোগ করতে দিই না। তোমার ক্রেডিটটা তোমারই থাকবে, এবং সেটা হলেই আমার ভালো লাগবে। বোধিসত্ত্বর স্বরে সরল ঋজুতা। শামীমের মুখ উজ্জ্বল হাসিতে ভরে গেল। ওকে স্যার, ওকে, তাই হবে স্যার। তবে স্যার, রেফারেন্সে আমি আপনার নামটা কিন্তু উল্লেখ করব স্যার। আচ্ছা আচ্ছা, সে তখন দেখা যাবে, আগে কাজটা কমপ্লিট তো করো। শামীম খাতাপত্র গুছিয়ে উঠে পড়ল। দইতার দিকে তাকিয়ে সৌজন্যসূচক হাসি হাসল একটু। দইতার মুখে হাসি ফুটল না, আরও যেন আড়ষ্ট হয়ে গেছে সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুলের নখ খুঁড়ছে। শামীম যাওয়ার পর একটা সিগারেট ধরালো বোধিসত্ত্ব। বহুক্ষণ পর মস্তিষ্কে ধোঁয়ার প্রবেশ। ক্লান্তি কেটে যাচ্ছে। হাসি মুখে দইতাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ বলো, তোমার সমস্যাটা কি? দইতা অস্ফুটে বলল, কিসের সমস্যা স্যার? তুমি তো ক্লাসে কখনো অমনোযোগী থাকো না। দইতা নীরব। তুমি কি কোনো কারণে ডিস্টার্বড আছো? চোখ তুলেই নামিয়ে নিল দইতা। বলতে আপত্তি থাকলে বলো না, বাট প্লিজ বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। দইতা আবার চোখ তুলল, নামালো। ঠোঁট দুটো কেঁপে উঠল সামান্য। স্যার? কিছু বলবে? স্যার, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ইজ ইট? বাহ, এ তো ভালো খবর। বোধিসত্ত্ব গম গমিয়ে হেসে উঠল। হালকা কৌতুকের স্বরে বলল, ওহো, এই জন্যই এত উদাস। বরের কথা ভাবছিলে? দইতা নিরুত্তর। কবে বিয়ে? ফাইনালটা দিচ্ছ তো? দইতা অস্ফুটে বলল, এ বিয়েতে আমার মত নেই স্যার। ও তাই বুঝি, সেই জন্যই এত টেনশনে আছো? বোধিসত্ত্ব থমকে গেল, ঘাড় দোলালো বুঝদারের মতো। দইতার চোখের ওঠা পড়াটা ঘটল আবার। উত্তর নেই। কি করে ছেলে? কেন অপছন্দ? এবারও কোনো সারা শব্দ নেই। ওকে ওকে। বোধিসত্ত্ব আলগা গলা বাড়ালো। বাড়ির লোকে কি জোর দিচ্ছে? অপছন্দ হলে জানিয়ে দাও, করো না বিয়ে। কিন্তু আমি যে
এতক্ষণে দইতার স্বর শোনা গেল, আমি যে মদ দিয়ে ফেলেছি। এবার বোধিসত্ত্বই ভ্যাবাচাকা খেয়ে গেল। মেয়েটা কি চায়, একবার বলে মদ নেই, এই তো রাখিও। ছেলে এলো, একদিকে কি উল্লাসিত, আবার কেমন যেন সিটিও থাকে। এই প্রথম বিদেশে যাবে বলে উৎসাহী, নানির উৎসুক, তাই কি বোঝা গেছে? স্ট্রেঞ্জ না, মেয়েদের নিয়ে কোনো সমীকরণই গড়া যেন সম্ভব নয়। না, মেয়েটাকে ডেকে পাঠানো কি ভুলই হয়েছে? বোধিসত্ত্ব নিস্পৃহ স্বরে বলল, তাহলে আর কি, চোখ কান বুজে করেই ফেলো। সহসা বিস্ফোরণ ঘটল যেন। দইতা ফুঁপিয়ে কেঁদে উঠল, আমি আমি পারবো না স্যার, কিছুতেই পারবো না। কেন? বিয়ে না করতে পারার কি আছে? পড়াশোনার কথা যদি ভাবো তাহলে তো সেটা বিয়ের পরেও তো কন্টিনিউ করতে পারো। দুদিকে অস্থিরভাবে মাথা ঝাঁকাচ্ছে দইতা, অঝরে জল গড়াচ্ছে দুই গাল বেয়ে। বোধিসত্ত্ব বিচলিত বোধ করলো, এত কাঁদে কেন মেয়েটা? বোধিসত্ত্ব কি মেয়েটার মনের কোনো স্পর্শকাতর জায়গায় আঘাত করে ফেলল? অপরাধী অপরাধী মুখে উঠে এলো বোধিসত্ত্ব, আলগা হাত রাখল মেয়েটার পিঠে। আহা, শান্ত হও। আমি কি কোনোভাবে তোমাকে হার্ট করেছি? করেছেনই তো। দইতার স্বর বদলে গেল, সজল চোখে স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। আপনি কি কিছুই বুঝতে পারেন না? না তো, কি? আপনিই দায়ী, আপনি, আপনার জন্যই আমি। ছিটকে সরে গেল বোধিসত্ত্ব, যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। দইতার দিকে আবার তাকাতেই কেঁপে উঠেছে আমূল। এ কি দৃষ্টি জলে মেয়েটার চোখে? পাগল নাকি? বলে কি মেয়েটা? গম্ভীর স্বরে বোধিসত্ত্ব বলল, যাও, বেরিয়ে যাও, হোস্টেলে ফিরে যাও। চকিতে মুখ ঘুরিয়ে নিয়েছে দইতা। এক সেকেন্ড স্থির থেকে স্বচ্ছ সবুজ ওড়নায় চোখ মুছে নিল, পায়ে পায়ে দরজার দিকে এগোলো। ক্ষণিক আবছায়া মাখা গলায় বলল, সরি স্যার, তবে আমি কিন্তু মিথ্যে বলিনি। আহ, যাও। বোধিসত্ত্ব প্রায় চেঁচিয়েই ফেলল। দইতার নিষ্ক্রমণের প্রায় সঙ্গে সঙ্গেই ধপ করে চেয়ারে বসে পড়েছে বোধিসত্ত্ব। টেবিলে কনুয়ের ভর টিপছে কপাল, মাথা নিচু। অযাচিত এক আলোড়ন জাগছে বুকে, যেন ভূতলের অনেক গভীরে নড়ে চড়ে উঠছে কিছু। গোপন কন্দর বেয়ে তারই রেশ এসে পৌঁছেছে ওপরে। কেন এমন হচ্ছে? প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে এসে এই ধরনের আবেগ কি বোধিসত্ত্বকে শোভা পায়? দইতা একটা অল্প বয়সী মেয়ে, ঝোঁকের মাথায় কি বলতে কি প্রলাপ বকে ফেলেছে। বোধিসত্ত্ব কষে ধমকালো নিজেকে, গোটা পরিস্থিতিটাকেই যুক্তির নিগড়ে বাঁধতে চাইল। অনেক মেয়েরই কি বাবার প্রতি অন্ধ ভালোবাসা থাকে না? ইলেকট্রা কমপ্লেক্স। হয়তো দইতার এটাও সেই ধরনেরই কোনো একটা অনুভূতি। তাই হবে, অন্য কিছু হওয়া সম্ভবও নয়। মেয়েটাকে সে কখনো আলাদা চোখে দেখেনি। দইতা তো তার কন্যা সময় নয় কি? ওই বয়সের মেয়েদের আবেগ নাকি লাগাম ছাড়া। এমনই কি একটা যেন বলেছিল না রাখি? আবেগ কি খুব ছোঁয়াচে? বোধিসত্ত্ব আপ্লুত হয়ে পড়ছে কেন? পড়ছে নাকি পড়তে চাইছে? দূর, ব্যাপারটা পুরোটাই ছেলে মানুষই। দইতার পাগলামিও আইডল ওয়ার্শিপ ছাড়া আর কিছুই নয়। মেয়েটাকে নিয়ে এত ভাবাও এক ধরনের স্টুপিডিটি। একা একাই অট্টহাসিতে ফেটে পড়ল একদম বোধিসত্ত্ব। ফাঁকা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে হাসি। বোধিসত্ত্ব থেমে যাওয়ার পরও মিলিয়ে গেল না হাসিটা। পাক খেয়ে খেয়ে ঘুরতে লাগলো, ঘুরতেই লাগলো।
শেষ হলো নীল ঘূর্ণি পার্ট 3। পরবর্তী পরিচ্ছেদ পরের সপ্তাহে যথাসময়ে আপলোড করা হবে। ধন্যবাদ। আমাদের গল্প ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে এবং তারপর অল অপশানটাতে ক্লিক করতে ভুলবেন না।